গল্পটি 4টি পরিচ্ছেদে বিভক্ত। দেখো প্রথম পরিচ্ছেদ আসছে যেখানে বেয়াই বাড়ি, অর্থাৎ তাহলে এতগুলো পত্র কিন্তু আমরা পাচ্ছি। মতিগঞ্জের ঘাটে সীতানাথের নৌকা ডুবে গিয়েছিল, তাই কি? মতিগঞ্জের ঘাটে ডোবেনি, কোথায় ডুবেছিল? চাঁদবাড়ির যে ঘাট সেখানে ডুবেছিল, তাই তো? তাহলে এটি ভুল। হ্যালো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব প্রভাত কুমার মুখোপাধ্যায়ের পুরানো মেয়ে গল্পটি নিয়ে। তো প্রভাত কুমার মুখোপাধ্যায়ের এই গল্পটির কি কি বিষয় আমরা জানবো? দেখো, প্রথমত জানবো গল্পের পটভূমি, অর্থাৎ কোন প্রেক্ষাপটে গল্পটি রচিত হয়েছে, লেখক সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, এই গল্পটি অর্থাৎ পুরানো মেয়ে গল্পটি কোন গল্প গ্রন্থে প্রকাশিত হয়েছে তার প্রকাশকাল, কোন পত্রিকাতে প্রকাশিত হয়েছে তার প্রকাশকাল, গল্পের গুরুত্বপূর্ণ বেশ কিছু চরিত্র, তাদের পরিচিতি, পরিচ্ছেদ সংখ্যা এবং সেই পরিচ্ছেদ অনুযায়ী প্রতিটির কাহিনী সংক্ষেপ এবং গুরুত্বপূর্ণ কিছু তথ্য, এবং এই পুরানো মেয়ে গল্প থেকে বিগত সালগুলিতে যে প্রশ্নগুলি এসছে নেট সেট পরীক্ষাতে, সেই প্রশ্নগুলি সম্পর্কেও আমরা এই ভিডিওতে জানব। তাহলে চলো শুরু করি। আমি দেখে নিই লেখক প্রভাত কুমার মুখোপাধ্যায় সম্পর্কে। লেখক প্রভাত কুমার মুখোপাধ্যায়ের জন্ম ৩রা ফেব্রুয়ারি 1873 সাল এবং উনি মৃত্যুবরণ করছেন 5ই এপ্রিল 1932 সালে। তিনি একজন বিখ্যাত কথা সাহিত্যিক এবং ভীষণ বড় মাপের ছোট গল্পকার ও ঔপন্যাসিক, কারণ তার বহু গল্প ভীষণ পরিমাণে বিখ্যাত হয়েছিল। তো প্রভাত কুমার মুখোপাধ্যায় জন্মগ্রহণ করছেন কোথায়? পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার ধাত্রী গ্রামে, যেখানে তার মাতুলালয় ছিল। নাটোরের রাজা জগদীন্দ্র রায়ের উৎসাহে 1915 সাল, দেখো 1915 সালে যে বিখ্যাত একটি পত্রিকা মানসীয় মর্মবাণীর সম্পাদনা শুরু করেন তিনি। এবং এখানে দেখো আরো একটা ইনফরমেশন তোলা হয়েছে, প্রভাত কুমার মুখোপাধ্যায়কে বাংলা গল্পের মপাসা বলা হচ্ছে, কারণ রবীন্দ্রনাথ এবং শরৎচন্দ্রের মধ্যবর্তী সময়ে, এই সময়ে বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় গল্পকার কিন্তু ছিলেন প্রভাত কুমার মুখোপাধ্যায়, এবং তার এই সরস গল্পগুলির জন্যই তাকে বাংলা গল্পের মপাসা বলা হচ্ছে। দেখে নিই পুরানো মেয়ে গল্পটি সম্পর্কে। পুরানো মেয়ে গল্পটির শুরুতেই আমরা কি দেখতে পাই? দেখছি যে অপরাহ্নকালে গল্পটি শুরু হচ্ছে এবং এই সময়ে মতিগঞ্জের ঘাটে, মতিগঞ্জের কিসের ঘাট? গঙ্গার ঘাট, অর্থাৎ গঙ্গা নদীর ঘাটে যে মতিগঞ্জ অবস্থিত, সেইখানে সেই ঘাটে একটি জীর্ণ কলেবর ভাউলে, অর্থাৎ নৌকা জাতীয় একটি ভাউলে এসে দাঁড়াচ্ছে এবং সেই ভাউলে থেকে নামছেন বৃদ্ধ সীতানাথ, যিনি অতিশয় কৃপণ। এবং এই সীতানাথ যে এতটাই কৃপণ যে নৌকা ভাড়া করে, মাঝিকে নৌকা ভাড়া দিয়ে মতিগঞ্জের ঘাটে এসে নামছেন, এতটা দূরত্বে এসে, তার নিশ্চয়ই কোনো কারণ আছে বলে গল্পের শুরুতেই কিন্তু আমরা মোটামুটি বুঝতে পারছি। তো এইরকম একটা পরিস্থিতিতে গল্প শুরু হচ্ছে যে সীতানাথ এই অপরাহ্নকালে মতিগঞ্জের ঘাটে এসে নামছেন এবং তিনি কোনো একটা উদ্দেশ্য সাধন করতে এসেছেন, সেটা আমরা বুঝতে পারছি এবং গল্পটি শুরু হচ্ছে। নেক্সট আমরা দেখি যে পুরানো মেয়ে গল্পটির প্রকাশকাল, কোন গ্রন্থে প্রকাশিত হচ্ছে এটি? গ্রন্থের নাম নবকথা। তো দেখো পুরানো মেয়ে গল্পটি, তোমরা অনেকেই গল্পটি পড়ে ফেলেছো ইতিমধ্যেই। তো এই গল্পটি একটি মেয়ে যে হারিয়ে গেছে, তাই সে আবার নতুন করে তার পরিবারকে ফিরে পাচ্ছে, তেমনই একটি গল্প। তো এটা অবশ্যই নতুন করে পরিবারকে ফিরে পাওয়ার গল্প, নতুন করে কোনো নতুন কথা, তো সেই হিসাবে আমরা নবকথা মনে রাখতে পারি। প্রকাশকাল, কোন সময় এই গ্রন্থে প্রকাশিত হচ্ছে বা এই গ্রন্থ প্রকাশিত হচ্ছে? 20শে ডিসেম্বর 1899, কার্তিক 1306। অবশ্যই মনে রাখার চেষ্টা করবে। গ্রন্থের নাম কিভাবে মনে রাখতে পারবে আমি বললাম। এবারে চলে আসি পত্রিকা, কোন পত্রিকাতে প্রকাশিত হচ্ছে? পত্রিকা ভারতী, ভারতী পত্রিকাতে পুরানো মেয়ে প্রকাশিত হচ্ছে, অর্থাৎ ভারতবর্ষের কোনো মেয়ে হারিয়ে যাচ্ছে, তার নতুন কথা, তো সেই হিসাবে আমরা ভারতীকে মনে রাখতে পারি। প্রকাশকাল হচ্ছে
প্রকাশকাল আষাঢ় সংখ্যা 1306 প্রকাশিত হচ্ছে। আষাঢ় সংখ্যা ভারতী পত্রিকার আষাঢ় সংখ্যাতে প্রকাশিত হচ্ছে, যেটি 1306 সালে প্রকাশিত। নেক্সট আসছে চরিত্র পরিচিতি। দেখো সীতানাথ মুখোপাধ্যায়, যিনি গল্পের মেন চরিত্র বা মূল চরিত্র, যার গ্রাম হলো নবগ্রাম, যার কথা আমরা গল্পের শুরুতেই পাচ্ছি। নেক্সট আসছেন ঋষিকেশ বন্দ্যোপাধ্যায়, যার বাড়ি মতিগঞ্জ। সীতানাথ মুখোপাধ্যায় এই ঋষিকেশ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেই এসেছিলেন, ঠিক আছে। মতিগঞ্জ বাড়ি, ইনি অন্নদাচরণের শ্বশুর। অন্নদাচরণকে, অন্নদাচরণ হলো সীতানাথ মুখোপাধ্যায়ের কনিষ্ঠ পুত্র, যার সাথে ঋষিকেশ বন্দ্যোপাধ্যায়ের কন্যার বিবাহ হয়েছিল। নেক্সট আসছেন ভূধর চট্টোপাধ্যায় বা ভূধর চাটুর্যে, যার বাড়ি চাঁদবাড়ি। চাঁদবাড়িতে যার বাড়ি, যিনি পুরানো মেয়ের পালিত পিতা। একটি মেয়ে, যে মেয়েটিকে নিয়ে এখানে গল্পের নামকরণ করা হয়েছে, যে মেয়েটি হারিয়ে গিয়েছিল, তাকে পালন করেছিল যে পিতা, তার নাম ভূধর চট্টোপাধ্যায়। আরো বেশ কিছু চরিত্র দেখো। শ্রীনিবাস, শ্রীনিবাস হলো, এনারও বাড়ি নবগ্রাম, যিনি সীতানাথের জ্যেষ্ঠ পুত্র। অলরেডি আমরা সীতানাথের কনিষ্ঠ পুত্রের নাম পেয়ে গেছি, কে? অন্নদাচরণ। অন্নদাচরণ, এনারও বাড়ি নবগ্রাম, ইনি সীতানাথের কনিষ্ঠ পুত্র। এবং আরো একটি মেন ক্যারেক্টার হিসেবে আরো একজনকে পাচ্ছি আমরা, নিতাই, যারও বাড়ি নবগ্রাম, যিনি ছিলেন সীতানাথের ভৃত্য। এবং এছাড়াও আমরা বেশ কিছু সাব ক্যারেক্টার পাই, যেগুলো তোমরা গল্পটা পড়লে বুঝতে পারবে, বা আমরা ইনফরমেশন গুলো যখন আলোচনা করব সেখানে আরো বেশ কিছু ক্যারেক্টারের নাম পেয়ে যাব। এবারে দেখে নিই পরিচ্ছেদ সংখ্যা। এই গল্পটি 4টি পরিচ্ছেদে বিভক্ত। দেখো প্রথম পরিচ্ছেদ আসছে যেখানে বেয়াই বাড়ি, অর্থাৎ সীতানাথ মুখোপাধ্যায় মতিগঞ্জের ঘাটে নামছেন। কার বাড়ি সেখানে? সেখানে ঋষিকেশ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, তাই তো? তো এই ঋষিকেশ বন্দ্যোপাধ্যায় তার সম্পর্কে বেয়াই হন, তো এই বেয়াই বাড়িতে যাচ্ছেন, সেই হেতু পরিচ্ছেদের নাম বেয়াই বাড়ি। দ্বিতীয় পরিচ্ছেদ কার্যোদ্ধার। তিনি একটি কার্য উদ্ধারের জন্য গেছেন ওখানে। কোন কার্য উদ্ধার? অর্থাৎ তিনি তার পুত্রবধূর গহনা উদ্ধারের জন্য গেছেন। পুত্রবধূ সন্তান হওয়ার জন্য তার পিতার গৃহে এসেছিলেন, এবং সেই পিতার গৃহে পুত্রবধূ মারা যাচ্ছেন। সেইখানে মারা যাওয়ার জন্য তার গহনাগুলো পিতার গৃহে থেকে গেছে, অর্থাৎ সীতানাথের বেয়াই বাড়িতে গহনাগুলো থেকে গেছে। কোথায়? মতিগঞ্জে, তাই না? মতিগঞ্জে গহনাগুলো থেকে গেছে। তো সীতানাথ আসছেন এই কার্য উদ্ধার করতে, এই কাজকে উদ্ধার করতে মতিগঞ্জে আসছে। তো দ্বিতীয় পরিচ্ছেদ কার্যোদ্ধার, যেখানে সীতানাথের কার্য উদ্ধারও হয়ে যাচ্ছে, অর্থাৎ গহনাগুলো উনি নিয়ে নিতে পারছেন। তৃতীয় পরিচ্ছেদ, তৃতীয় পরিচ্ছেদের নাম হচ্ছে বুড়াবর। অর্থাৎ তৃতীয় পরিচ্ছেদে দেখা যাচ্ছে যে গহনাগুলো সীতানাথ উদ্ধার করেছিলেন, সেই গহনাগুলো আবার হারিয়ে যাচ্ছে একটি নৌকা দুর্ঘটনায়। এবং সেখানে গিয়ে দেখা হচ্ছে কার সাথে? সেখানে গিয়ে দেখা হচ্ছে ভূধর চট্টোপাধ্যায়, একটু আগেই আমরা যার নাম পড়লাম, যার বাড়ি হলো চাঁদবাড়ি, তাই তো? যিনি পুরানো মেয়ের পালিত পিতা। তো তিনি এই পুরানো মেয়ে বা তার মেয়েকে, পালিত মেয়েকে বিবাহ দেওয়ার জন্য তিনি মিথ্যে কথা বললেন যে গহনা তার কাছে আছে, এবং যে তাকে বিয়ে করবে উনি গহনাগুলো তাকে দেবেন। সেই সূত্রে সীতানাথ জানে তার পুত্র বিয়ে করবে না, তো সীতানাথ বিবাহের জন্য রাজি হয়ে গেলেন। তো সীতানাথ অবশ্যই বয়স্ক, তাই বুড়া বর, বুড়া বর বিবাহের জন্য রাজি হয়েছে, বুড়া মানুষ বিবাহের জন্য রাজি হয়েছে, তাই বুড়া বর। আর লাস্ট আসছে একখানি পত্র, অর্থাৎ অন্নদাচরণ, অর্থাৎ সীতানাথের কনিষ্ঠ পুত্র, যে সমস্ত ঘটনার মূলে কি আছে সেই ঘটনার মেন ব্যাপারটি উদ্ধার করছে, এবং সেটি একটি পত্রের মাধ্যমে তার পিতা সীতানাথকে জানাচ্ছে, এবং এই একটি পত্রের মধ্যে দিয়েই সমস্ত সমস্যার সমাধান হচ্ছে। তো এটির নাম হচ্ছে, চতুর্থ পরিচ্ছেদের নাম একখানি পত্র। ঠিক আছে, তাহলে 4টি পরিচ্ছেদ পেলাম। কি কি? প্রথম পরিচ্ছেদ বেয়াই বাড়ি, দ্বিতীয় পরিচ্ছেদ যেখানে কার্য উদ্ধার হচ্ছে, তৃতীয় পরিচ্ছেদ যেখানে বুড়া মানুষ বিয়ে করবে বলছে, তাই বুড়া বর, আর চতুর্থ পরিচ্ছেদ যেখানে একটি পত্র লেখা হচ্ছে এবং সেই পত্রের মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান হচ্ছে। এবারে দেখো প্রথম পরিচ্ছেদ বেয়াই বাড়িতে আমরা
কি কি গুরুত্বপূর্ণ তথ্য পাচ্ছি। কাহিনী সংক্ষেপে আমরা মোটামুটি একটু করে জেনে নিয়েছি, তাই না? এবার আমরা একটু গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানবো এবং এই সূত্রে কাহিনীটাও একটু জানবো। দেখো, প্রথম পরিচ্ছেদ, গল্পের শুরুর সময়কাল যেটি অপরাহ্ন, আমরা একদম প্রথমেই দেখেছি অপরাহ্নকালে মতিগঞ্জের ঘাট, যেখানে অশ্বত্থ গাছ আছে একটি, এবং অশ্বত্থমূল লেহন করিয়া বইছে যেখানে শ্রাবণ মাসের ভরা গঙ্গা, সেখানে এসে একটি জীর্ণ কলেবর ভাউলে ঘাটে এসে নামছে। ঠিক আছে? এবং সেই ঘাটে নামছে কে? ভাউলে থেকে একটি মাঝি তার এক বৃদ্ধকে নামিয়ে দিচ্ছে। সেই বৃদ্ধের ব্যাগ, ছাতা এবং লাঠি নামিয়ে দিলেন। তাহলে কি কি জিনিস নামিয়ে দিচ্ছেন? ভাউলে থেকে মাঝি বৃদ্ধের সাথে সাথে বৃদ্ধের বেশ কিছু জিনিস, ব্যাগ, ছাতা ও লাঠি, এগুলো নামিয়ে দিয়েছিল। সীতানাথ মুখোপাধ্যায়ের বাড়ি কোথায়? নবগ্রাম। তিনি এসেছেন কোথায়? মতিগঞ্জে, তাই না? এখানে প্রথমেই গল্পের শুরুতেই বলা হচ্ছে মতিগঞ্জের কথা। লেখক অর্থাৎ যিনি লিখছেন প্রভাত কুমার মুখোপাধ্যায়, উনি বলছেন যে আমি সকালবেলা গল্প লিখতে বসেছি। ঠিক আছে? এবং এই যে গল্প লিখতে বসেছি, সুতরাং আমার কপালে কি আছে বলা যায় না। তার কারণ এই সীতানাথ মুখোপাধ্যায়ের নাম নবগ্রামে, অর্থাৎ যেখানে তার বাড়ি, সেখানে কেউ খাওয়ার আগে, আহারের আগে উচ্চারণ করে না। কেন? তার কারণ হলো তার কৃপণতার খ্যাতি এতটাই বিস্তৃত যে তার নাম উচ্চারণে হয়তো তাদের আহারের সমস্যা হতে পারে, কৃপণতার কোনো চিহ্ন তাদের মধ্যে পড়তে পারে, সেই জন্য কেউ আহারের আগে এই কৃপণ ব্যক্তির নাম উচ্চারণ করে না। তো কতটাই কৃপণ এই ব্যক্তি, ঠিক আছে? তো সেটা আমাদের মনে রাখতে হবে। কি কি ইনফরমেশন পেলাম, আমাদের এগুলো একটু খেয়াল রাখা প্রয়োজন। নেক্সট দেখো, 5 বছর আগে মতিগঞ্জের শ্রীযুক্ত ঋষিকেশ বন্দ্যোপাধ্যায়ের কন্যার সঙ্গে সীতানাথের কনিষ্ঠ পুত্র শ্রীমান অন্নদাচরণের বিবাহ হয়েছিল। 5-6 মাস আগে একটি কচি মেয়ে রেখে বধূটি ইহলোক ত্যাগ করেছে। ঠিক আছে? ইনফরমেশন গুলো মনে রাখতে হবে। বসুধারা হলো বিবাহ অনুষ্ঠানে আঁকা একটি মাঙ্গলিক চিহ্ন। অনেকে এটাকে ভুল করছো, এটা কিন্তু ভুল করবে না। এটা সীতানাথের পুত্রবধূর নাম নয়, এটি একটি মাঙ্গলিক চিহ্ন। বিবাহের সময় ঋষিকেশ অর্থাৎ সীতানাথের বেয়াইয়ের অবস্থা বেশ সচ্ছল ছিল এবং তিনি খুব ধুমধাম করেই মেয়ের বিয়ে দিয়েছিলেন। কিন্তু বর্তমান তার অবস্থার যে দুর্দশা, তার চেহারার মধ্যেই পরিস্ফুট। দেখো তার চেহারার কথা কি বলা হচ্ছে। আধ ময়লা ধুতি, একটা মোটা চাদর তার গায়ে ছিল। তার আগের যে স্থূল বপু ছিল, সেই বপু এখন আর নাই। অঙ্গের যে লাবণ্য, সেটিও এখন নেই, এবং চক্ষু কঠোরাগত। মতিগঞ্জেও সীতানাথের বেয়াই বাড়ি, এটা তো আমরা এত সময় বুঝতে পেরেই গেছি। ফরাসি ছিটে দোলাই জড়ানো, মাতৃস্থান বঞ্চিত ছিন্নকায় শিশু কন্যাকে নিয়ে ঝি উপস্থিত হলো। তাহলে যে সীতানাথ এসেছেন, সেই সীতানাথের নাতনি অর্থাৎ যে সন্তানকে জন্ম দিতে গিয়ে তার পুত্রবধূ মারা গেছেন, সেই সন্তানকে তার দাদুর সামনে উপস্থিত করা হলো। নিয়ে আসলো কে? ঝি। পিতামহ সীতানাথ শিশুটির মুখ দেখবার জন্য প্রথমে নগদ একটি আধুলি বের করেছিল। মানে এতটাই কৃপণ যে তিনি সীতানাথ তার মানে নাতনির মুখ দেখার জন্য একটি আধুলি বার করছেন, এবং পরে একটু ভাবনা চিন্তা করে একটা টাকা বার করে নাতনির মুখ দেখেছিলেন, এবং যা দেখে ঝি মুখ বাঁকিয়েছিল, তাই। নেক্সট দেখো, এবার আসছে দ্বিতীয় পরিচ্ছেদ, যেখানে কার্য উদ্ধার হচ্ছে সীতানাথের। দ্বিতীয় পরিচ্ছেদের সময়কাল সকাল, সকালবেলা। আগেরটা ছিল অপরাহ্ন, এটা হলো সকাল। যেখানে সীতানাথ কি বলছেন যে আমার আর 4টি বউ আছে, অর্থাৎ অন্নদাচরণের স্ত্রী ধরে তাহলে কতজন ছিলেন? 5 জন। তাহলে সেই হিসাবে যদি বলা হয়, তাহলে সীতানাথের পুত্রবধূ বা পুত্রের সংখ্যা 5। কিন্তু ছোট বৌমা যেমনটি ছিলেন তেমনটি কেউ নয়। সীতানাথ মুখোপাধ্যায়ের পালিত গাই গরুর নাম হলো রাঙি। ঋষিকেশ তার মেয়েকে বিয়েতে 2000 টাকার অলংকার দিয়েছিলেন। মানুষের শরীর পদ্মপত্রের জল, এ কথা সীতানাথ বলেছিল ঋষিকেশকে। আজ দেবতাদের বড়ই শুভ দৃষ্টি, এ কথা বলেছিলেন সীতানাথ আহ্নিক করবার সময়। অর্থাৎ তিনি কার্যোদ্ধার করার জন্য তার যা যা করার কথা সেটা উদ্ধার হয়ে গেছে, তো সেই হিসাবে তার মনে হচ্ছিল যে দেবতাদের বড়ই শুভ দৃষ্টি, সেই জন্য আমার কার্য উদ্ধার হয়েছে।
এবারে সীতানাথ গুনগুন করে গান ধরলেন। কি গান করছেন? ছাড়ো মন বিষয়েরই ভাবনা অসার, শুধু রাধানাথ পদ করো চিন্তা অনিবার। অর্থাৎ বিষয় সম্পর্কে তার যা চিন্তা করার ছিল, কথাবার্তা বলার ছিল, তার কার্য উদ্ধার হয়ে গেছে, এবার রাধানাথের নাম করো। ঠিক আছে, তো এইরকম ভাবে আমরা মনে রাখতে পারি যে এটা সীতানাথের গান এবং কার্যোদ্ধার অংশে, অর্থাৎ কার্য উদ্ধারের পর উনি এই গান করছেন। ঠিক আছে, তার কার্যোদ্ধার অংশের অর্থাৎ দ্বিতীয় পরিচ্ছেদে এই গানটি। সীতানাথ পইতে ছিঁড়ে অভিশাপ দেবে বলেছিল। কি বলেছিল? যে তে রাত্রির পোয়াবে না, সব উচ্ছনে যাবে। এ কথা বলেছিলেন তিনি তার বেয়াই ঋষিকেশ বাবুকে। যে যখন ঋষিকেশ বাবু বললেন যে আমি এই বাক্স খুলতে পারছি না, চাবি নেই, ইত্যাদি ইত্যাদি কথা বললেন, তখন সীতানাথ এই কথা বলেছিলেন। তখন সীতানাথ ভেবেছিলেন যে ব্রাহ্মণকে বলছিলেন যে ব্রাহ্মণকে ফাঁকি দেওয়ার মতলব তো পইতে ছিঁড়ে অভিশাপ দিয়ে যাব, এমন একটা কথা সীতানাথ বললেন। ঠিক আছে, ঋষিকেশ তখন কি করলেন? নিজে কামার ডেকে দোতলা ঘরের সিন্দুক ভাঙিয়ে গহনাগুলো সীতানাথের হাতে তুলে দিলেন। পরবর্তী পরিচ্ছেদ বুড়া বর। আগেই বলেছি কেন নাম বুড়া বর, অর্থাৎ বুড়া বর সেজেছে তাই নাম বুড়া বর। তৃতীয় পরিচ্ছেদের নাম বুড়া বর। সময়কাল ভোরবেলা। স্থান ভাগীরথী তীর। দেখো এত সময় পর্যন্ত কিন্তু গঙ্গার ঘাটে ছিল মতিগঞ্জ, এবার চলে এলো ভাগীরথী তীর। ভাগীরথী তীর ভোরবেলার সময়কাল। প্রথম পরিচ্ছেদে আমরা কি পেয়েছিলাম? অপরাহ্নকাল। দ্বিতীয় পরিচ্ছেদে পেয়েছিলাম সকালবেলা। তৃতীয় পরিচ্ছেদ ভোরবেলা। নবগ্রাম ভাগীরথীর তীর বৃক্ষ দ্বারা পরিবেষ্টিত। সেখানে কি হচ্ছে? একখানি ছেঁড়া বালাপোষ গায়ে দিয়ে এবং মাথায় পাকড়ি বেঁধে সীতানাথ বাড়ির দিকে চলেছেন। তাহলে ছেঁড়া বালাপোষ গায়ে আছে এবং মাথায় পাকড়ি বাঁধা আছে। সীতানাথ সেই সময় বাড়ির দিকে চলেছেন। পূর্ব রাত্রিতে বৃষ্টি হয়ে গেছিল, মানে যেদিন সীতানাথ ফিরছেন তার আগের দিন বৃষ্টি হয়েছে। দুই দিকে দুটি কলিকা ফুলের গাছ ছিল। কোথায়? সীতানাথের বাড়িতে, সীতানাথের বাড়ির যে দেউড়ি সেখানে দুই দিকে দুটি কলিকা ফুলের গাছ ছিল, তারা এক গা করে ফুলের গহনা পরে দাঁড়িয়ে আছে। আর বড়বাবু নিতাইয়ের জ্যেষ্ঠ পুত্র, নাম শ্রীনিবাস। বড়বাবু যার কথা বলা হচ্ছে, বাড়িতে ঢোকার সাথে সাথেই যিনি বড় গিন্নি তিনি বলছেন চাকরকে, নিতাইকে বলছে যে ডেকে আন তোর বড়বাবুকে। তো এখানে বড়বাবু বলতে শ্রীনিবাসের কথা বলা হচ্ছে, যিনি অন্নদাচরণের জ্যেষ্ঠ ভাই বা সীতানাথের জ্যেষ্ঠ পুত্র। ঠিক আছে, দেখো তৃতীয় এই পরিচ্ছেদে দেখো আমরা আরো কি কি পাই। চাঁদবাড়ির ভূধর চাটুর্যে, যিনি পুরানো মেয়ের পালিত পিতা, তাই তো? এরপর আসছে শ্রীনিবাস। শ্রীনিবাস যে নগদ ৮ টাকা খরচ করে মোক্তার গাইড বই কিনেছিল। বইটির নাম কি? মোক্তার গাইড। শ্রীনিবাসকে সীতানাথের জ্যেষ্ঠ পুত্র। এরপর আসছে সীতানাথের কনিষ্ঠ পুত্র, যার নাম অন্নদাচরণ, যাকে আমরা গল্পের প্রথম থেকেই যার পুত্রবধূর কথা, যার স্ত্রীর কথা আমরা পাচ্ছি বারে বারে, সেই অন্নদাচরণ। তার সম্পর্কে যে বৈশিষ্ট্য দেওয়া হয়েছে কি? এলে ফেল করা নব্য যুবক, মেজাজটা নিতান্তই সাহেবী ধরনের। এইগুলো থেকে না ক্রম সাজানো দিতে পারে, তো এগুলো একটু মনে রাখার চেষ্টা করবে। হ্যাঁ, মেজাজটা নিতান্তই সাহেবী ধরনের। ধরো প্রশ্ন দিল যে সীতানাথের কনিষ্ঠ পুত্র অন্নদাচরণ সম্পর্কে যে মন্তব্যগুলি গল্পে আছে সেগুলি ক্রমানুসারে সাজাও। তো তখন তোমাকে এগুলি মনে রাখতে হবে এমন ভাবে যাতে তুমি ক্রমটাকে সাজাতে পারো। ঠিক আছে, নেক্সট, অন্নদাচরণ সকাল ও সন্ধ্যায় বিস্কুটের সঙ্গে চা পান করতেন। নেক্সট, গ্রামের বালকদের মধ্যে বিদ্বান বলে তার খ্যাতি ছিল। ঠিক আছে, আর চেহারাটি দিব্য রবীন্দ্রীয় কেশোদাম, অর্থাৎ তার চুলের ছাঁটটি অনেকটা রবীন্দ্রনাথের মতো, এবং কমনীয় মুখ সৌন্দর্য বহুগুণ, তার সৌন্দর্যকে বহুগুণ বাড়িয়ে দিয়েছিল। তাহলে তার চেহারার বর্ণনা কি কি পেলাম, এটা মনে রাখতে হবে ক্রম সাজানোর জন্য বা অন্যান্য শর্ট কোশ্চেনের জন্য। নেক্সট দেখো তৃতীয় পরিচ্ছেদের আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যেখানে বলা হচ্ছে ২০শে শ্রাবণ, যেটি বিবাহের শেষ দিন, তার মধ্যে অলরেডি ৩ দিন কেটে গেছে, আর মাত্র সপ্তাহখানেক বাকি। সীতানাথের বিবাহের কথা শুনে লোকে বলা বলি করেছিল। কি বলা বলি করেছিল? এখানে সীতানাথ সম্বন্ধ এনেছিল তার ছোট ছেলে অন্নদাচরণের জন্য, কিন্তু অন্নদাচরণ যখন বিবাহ করতে রাজি হয়নি, তখন সীতানাথ বললেন যে আমি জানি আমার ছেলে এমনটাই করতে পারে, তো আমি ভূধর চাটুর্যকে কথা দিয়ে এসেছি যে যদি ছেলে বিয়ে না করে তাহলে আমি বিয়ে করব, তাতেও তার আপত্তি নেই। তো সেই হিসাবে বুড়া বর নামকরণ
এখানে এই যে সীতানাথ বিয়ে করার কথা বলেছিল, এই প্রসঙ্গে পাড়ার লোকে যে কথাগুলি বলা বলি করছিল, দেখো বুড়ো মানুষ বিয়ে করবে বলছে, তো পাড়ার লোক তো কথা বলবে, তো পাড়ার লোক কি বলছে যে গহনা হারানো, নৌকা উল্টানো, এই যে সমস্ত কথা সীতানাথ বলছে যে গহনাগুলো হারিয়ে গেছে, নৌকা উল্টে গেছে, এমন অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো এই সমস্ত কথা সব ছল মাত্র। সুন্দরী যুবতী মেয়েটিকে দেখে হারাই আছে বুড়ার মন আর উল্টাই আছে বুড়ার বুদ্ধি শুদ্ধি, অর্থাৎ বুড়ার মন হারিয়ে গেছে এবং বুদ্ধি শুদ্ধি সব উল্টে গেছে, সেই জন্য সে বুড়া বয়সে বিয়ে করবে বলছে। ঠিক আছে, বুড়াকে চেনা ধার, দুধটুকু মরে ক্ষীরটুকু হয়েছে, দুধটুকু মরে ক্ষীরটুকু হয়েছে, এই কথাটা। নেক্সট আসছে দীনবন্ধু মিত্রের একখানা বিয়ে পাগলা বুড়ো, এই যে গ্রন্থটির নাম, এটা মনে রাখতে হবে, দীনবন্ধু মিত্রের বিয়ে পাগলা বুড়ো, এই নাটকটি কিনে বুড়াকে প্রেজেন্ট করো, তাহলে সে বুঝতে পারবে যে বুড়ো মানুষ বিয়ে করতে চাইলে ঠিক কেমন লাগে, তো এই কথাটাও বলছে। এছাড়া বলছে কি, বুড়ার প্রাণের ভিতরটা যে এমন করে হামাগুড়ি দিতেছে তা তো জানতাম না। তো বুড়ার প্রাণের ভিতর হামাগুড়ি দিচ্ছে, এই কথাটা বলছে। এবং নেক্সট আসছে, একজন গান বাঁধতে জানতো, সে বহু লোকের অনুরোধে এই উপলক্ষে একটা মজাদার গান বেঁধে দিয়েছিল। তাহলে এই যে লাইনগুলো, এগুলো কিন্তু ক্রম সাজানোর জন্য, যে সীতানাথ বিয়ে করতে চাইলে পাড়ার লোকেরা যে কথাগুলি বলেছিল সেগুলি ক্রমানুসারে সাজাও। তো ক্রমানুসারে সাজানোর জন্য এটি অবশ্যই মনে রাখতে হবে। নেক্সট চলে আসছি চতুর্থ পরিচ্ছেদ, নাম একখানি পত্র। কি বলছে এই পরিচ্ছেদে, অন্নদাচরণ তার পিতা সীতানাথকে 27শে শ্রাবণ একখানি পত্র লেখে, কোথা থেকে? চন্দ্রবাটি থেকে, অর্থাৎ যে চন্দ্রবাটি এই কুড়ানো মেয়েটির বাড়ি, যেখানে বিয়ে হওয়ার কথা ছিল, সেইখান থেকে সীতানাথকে পত্র লিখছে অন্নদাচরণ। চিঠিটির শুরু কেমন ছিল? বলা হচ্ছে, দেখো, পরম পূজনীয় শ্রীযুক্ত পিতা ঠাকুর মহাশয় শ্রী চরণ কমলেশু সংখ্যাতীত প্রণামান্তে নিবেদন, এই কথাটা বলে চিঠিটা শুরু হয়েছিল। নেক্সট, একজন বিজ্ঞ ভদ্রলোক, আহ ওই এ গ্রামেই, চন্দ্রবাটি গ্রামেরই একজন ভদ্রলোক অন্নদাচরণকে বলেছিল, কে, যে কি বলেছিল, যে মেয়েটির জাতিকুলের ঠিকানা নেই, ওটি কুড়ানো মেয়ে, তো তোমার পিতা যেন এমন কাজ না করেন, ওই মেয়েটিকে বিয়ে না করেন, তাহলে তার জাতিকুল সব নষ্ট হবে। এই কথাটি বলেছিলেন ভূধর চাটুর্যের একজন জ্ঞাতি বিজ্ঞ ভদ্রলোক, যে অন্নদাচরণকে কথা বলেছিল। এবং এই সূত্রেই অন্নদাচরণ জানতে পারে যে মেয়েটিকে কোনো এক জায়গা থেকে কুড়িয়ে আনা হয়েছিল, কোথা থেকে কুড়িয়ে আনা হয়েছিল সেটাও জানতে পারে। এবং পরবর্তীতে সে যে সন্দেহ করেছিল যে ত্রিবেণী থেকে কুড়িয়ে পেয়েছিল মেয়েটিকে, এই যে কথাটি সে জানতে পারে, সেইখান থেকে তার যে সন্দেহ হয়, সেই সন্দেহ পরবর্তীতে তার বিশ্বাসে পরিণত হয় এবং জানতে পারে অন্নদাচরণ যে এই মেয়েটি আসলে তার শালিকা। এখানে আরো এই ইনফরমেশনটি একটু খেয়াল রাখবে, কোনো বইতে দেখা যাচ্ছে 12-13 বছর পূর্বে চট্টোপাধ্যায় মহাশয় মেয়েটিকে কুড়িয়ে পান, আবার পাঠান্তরে কোনো কোনো বইতে দেখা যাচ্ছে 13-14 বছর পূর্বে চট্টোপাধ্যায় মহাশয় তাকে কুড়িয়ে পান। ঠিক আছে, তো এই ইনফরমেশন গুলো যখন বইতে প্রশ্নে থাকবে, তখন দুটো অপশন একই সাথে থাকবে না, যেহেতু পাঠান্তর আছে, তো তোমরা খেয়াল রাখবে। কোনো বইতে 12-13, কোনো বইতে 13-14। আবার বলছে, দেখো, 12, যে বইতে 13-14 আছে পাঠান্তরে, সেই বইতে এই ব্র্যাকেটের গুলো, ঠিক আছে, এই 13। আর যে বইতে 12-13 আছে, সেই বইতে বলা হচ্ছে 12 বছর আগে অন্নদাচরণের শ্বশুর এই মেয়েটি ত্রিবেণীর ঘাটে হারিয়ে গিয়েছিল। তখন তার বয়স কত ছিল? 2 বছর। মেয়েটির গায়ে তখন অনেক সোনার গহনা ছিল। তো সেই হিসাবে তারা ভেবেছিল যে মেয়েটিকে নিশ্চয়ই কেউ চুরি করে নিয়ে গেছে, বা মেয়েটি আর বেঁচে নেই, এরকম তারা ভেবেছিল। ঠিক আছে, অন্নদার শ্বশুর বাড়ির লোক মেয়েটি হারিয়ে গেলে সপ্তাহ খানেক ধরে ত্রিবেণীতে খোঁজাখুঁজি করেছিল। কতদিন? সপ্তাহ খানেক ধরে। অন্নদাচরণ তার পিতাকে আসবার আগে গুরুদাস চট্টোপাধ্যায় বা পাঠান্তরে হরিদাস চট্টোপাধ্যায়, এর আগের পেজে তোমরা যেটা দেখলে, যেখানে পাঠান্তর লেখা ছিল পাঠান্তরে 13-14 বা পাঠান্তরে 13, সেখানে আছে হরিদাস চট্টোপাধ্যায়, আর যেখানে 12-13 আছে বা 12 আছে, সেখানে হচ্ছে গুরুদাস চট্টোপাধ্যায়, মনে রাখবে। ঠিক আছে,
ওনার বইয়ের দোকান থেকে ভগ্ন হৃদয়ের মহাশোকাশ্রু নামক কাব্যখানির সমস্ত খণ্ডগুলি নিয়ে আসতে বলেছিল। অন্নদাচরণ আরো একটি কথা জানিয়েছিল যে সে আরো একটি গ্রন্থ লিখতে চায়, যে গ্রন্থের নাম, যেটি তার নিজস্ব জীবন চরিত হবে। সেখানেও গুরুদাস পাঠান্তরে হরিদাসের কথা বলা হয়েছে, যেটি প্রকাশ করার জন্য দিতে চেয়েছিল। বুধা চট্টোপাধ্যায় গহনার বাক্স পাননি। পরবর্তীতে যখন অন্নদাচরণ দেখলেন, যখন বুধা চাটুর্য দেখলেন যে অন্নদাচরণ বিবাহের জন্য দৃঢ় সংকল্প, তখন গিয়ে উনি স্বীকার করলেন যে গহনার বাক্স টাক্স ওসব কোনো কিছু পাননি। সীতানাথকে তিনি মিথ্যা কথা বলেছিলেন যে অনেক বয়স হয়েছে মেয়েটির, সে বিবাহ দিতে পারছে না, তো এইভাবে যাতে মেয়েটিকে বিবাহ দিতে পারে সেই জন্য তিনি মিথ্যা কথা বলেছিলেন বলে বুধা চাটুর্য পরবর্তীতে স্বীকার করেন। আর এবার দেখো গল্পে উল্লেখিত পত্র সংখ্যা। গল্পে কতগুলি পত্র পাচ্ছি আমরা? একটি পত্র, কারণ চতুর্থ পরিচ্ছেদের নামই একখানি পত্র, তো এই একখানি পত্রের মধ্যেও আমরা অনেক কিছু জানতে পারছি। ঠিক আছে, তো মেন তো একখানি পত্র আমরা পাচ্ছি। একটি পত্র অন্নদাচরণ তার পিতা সীতানাথকে লিখেছিলেন, এই পত্রটি। নেক্সট, বাড়িতে নিমন্ত্রণ স্বরূপ দাদামশাই গণকে একখানি পত্র পাঠিয়েছিলেন বলে তিনি সীতানাথকে জানিয়েছেন যে আমি দাদামশাইদেরকে একটি পত্র পাঠিয়েছি। শ্বশুর মহাশয়কে তার যোগে তার হারিয়ে যাওয়া মেয়ের সংবাদ পাঠিয়েছেন। এবং আরো একটি পত্র গুরুদাস বা পাঠান্তরে হরিদাস চট্টোপাধ্যায়ের নামে পাঠিয়েছিলেন, যেটি তার পিতাকে যে চিঠি পাঠিয়েছিলেন সেই চিঠির সঙ্গে পাঠান। তাহলে এতগুলো পত্র কিন্তু আমরা পাচ্ছি। অন্নদাচরণ পত্রের অন্তে নিজের নাম কেমন ভাবে লিখেছিলেন, যে নিবেদন মিতি শ্রী অন্নদাচরণ দেব শর্মা, এবং সবশেষে লিখলেন যে শ্রী ইতি শ্রী অন্নদা। ঠিক আছে, এই হচ্ছে চারটি পাঠ বা চারটি পরিচ্ছেদের সম্পর্কে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলি আমরা পাচ্ছি সেগুলি। এবারে দেখে নেই এই প্রভাত কুমার মুখোপাধ্যায়ের পুরানো মেয়ে গল্প থেকে বিগত সালে কি কি প্রশ্ন এসেছে। দেখো, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের পুরানো মেয়ে গল্পে পুরানো মেয়েটির প্রকৃত পরিচয় সম্পর্কে চারটি ইনফরমেশন দেওয়া আছে। এর শুদ্ধ অশুদ্ধ নির্বাচন করতে হবে। কি বলা হচ্ছে? নবগ্রাম নিবাসী শ্রী সীতানাথ মুখোপাধ্যায়ের নাতনি। অবশ্যই নয়, ভুল। শ্রীনিবাসের শালিকা, এটাও ঠিক নয়। শ্রী অন্নদাচরণের শালিকা, এটা ঠিক। ও শ্রী বুধা চট্টোপাধ্যায়ের পালিত কন্যা, তো এটাও ঠিক। তাহলে সেই হিসাবে আমরা উত্তর কি পাচ্ছি? ঘয়ের দাগ উত্তর পাচ্ছি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের পাঠ্য গল্পগুলি অনুসরণে নিচে কয়েকটি শুদ্ধাশুদ্ধ মন্তব্য দেওয়া হয়েছে। দেখো, এখানে পুরানো মেয়ে আছে, পাশাপাশি যে তোমাদের আরো একটি গল্প প্রভাত কুমার মুখোপাধ্যায়ের যে বিবাহের বিজ্ঞাপন, সেখান থেকেও ইনফরমেশন দেওয়া হয়েছে। কি বলা হচ্ছে? প্রভাত কুমার মুখোপাধ্যায়ের পাঠ্য গল্পগুলি অনুসরণে নিচে কয়েকটি শুদ্ধাশুদ্ধ মন্তব্য দেওয়া হলো। শ্রীনিবাস নগদ 8 টাকা খরচ করে মুক্তার গাইড বই কিনেছিল, একদম সঠিক কথা। মতিগঞ্জের ঘাটে সীতানাথের নৌকা ডুবে গিয়েছিল, তাই কি? মতিগঞ্জের ঘাটে ডোবেনি, কোথায় ডুবেছিল? চাঁদবাড়ির যে ঘাট সেখানে ডুবেছিল, তাই তো? তাহলে এটি ভুল। নেক্সট আসছে, কানহাইয়া লাল মোহাম্মদ খানের দোকান থেকে সুন্দরী মেয়ের ফটোগ্রাফ ক্রয়ের প্রস্তাব দিয়েছিল। এটি মোহাম্মদ খানের দোকান থেকে প্রস্তাব কানহাইয়া লাল দেননি, দিয়েছিলেন মহাদেব মিশ্র। তাহলে এটি ভুল। নেক্সট আসছে, গোলাপছড়ির প্রতি মোহনলালের পক্ষপাত ছিল। অবশ্যই সে গোলাপছড়ি এর দিকে তার পক্ষপাত ছিল, এটা আমরা দেখতে পাই গল্পে। এবং ভগ্ন হৃদয়ের মহাশোকাশ্রু কাব্যগ্রন্থের রচনাকার অন্নদাচরণ, এটিও ঠিক। তাহলে এই অনুযায়ী আমরা কি কি ঠিক পাচ্ছি? এ, ডি এবং ই। তাহলে এ, ডি এবং ই ঠিক পেলে আমরা উত্তর পাচ্ছি 3-এর দাগ। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো যে বিগত সালগুলিতে কি ধরনের প্রশ্ন আসছে এবং কেমন ভাবে পড়াশুনো করতে হবে। তাহলে এই ছিল আজকে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের পুরানো মেয়ে গল্প সম্পর্কে আলোচনা। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটি, কারণ এরপর থেকে নেট সেট, এসএলএসটি, পিএসসি এবং যারা তোমাদের বন্ধু বান্ধব বা তোমাদের কোনো ভাই বোন যদি নেট সেট ছাড়াও যে কম্বাইন্ডেড যে এক্সাম গুলো হয়, এনটিপিসি, রেল, ডাব্লিউবিপিএসসি ইত্যাদি যে পরীক্ষাগুলো হয়, ডাব্লিউবিপি, এই সমস্ত গ্রুপ ডি, এই সমস্ত থেকেও ভিডিও এই চ্যানেলে আসতে থাকবে। তো তোমরা অবশ্যই
তাদেরকেও চ্যানেলটিকে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তত সময়ের জন্য চলো টাটা।